ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো আগামী অর্থবছর থেকে সংসদ সদস্যদের যে জন্য যে স্থগ বরাদ্দ বাজেটের থাকে তার যে পরিবর্তন সরকার আনতে যাচ্ছে সেটি নিয়ে। আপনারা জানেন যে বর্তমান সরকারের জন্য প্রথম বাজেট সামনে আসছে। আগামী 11ই জুন নতুন বাজেট পেশ করবেন মাননীয় অর্থমন্ত্রী। সেইখানে ওই সংসদ সদস্যরা তাদের এলাকার উন্নয়নের জন্য যে ধরনের পরিকল্পনা করে থাকেন অথবা যেসব প্রতিশ্রুতি জনগণের কাছে দিয়ে থাকেন সেই জন্য যে অর্থ দেওয়া হয় সেই অর্থ দেওয়ার পদ্ধতিতে অথবা সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পদ্ধতিতে সরকার কিছু পরিবর্তনের কথা ভাবছে। কি পরিবর্তন সেখানে হতে পারে বা এখন কিভাবে কাজ হয় এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার জনাব আবুল কাসেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার কি পরিকল্পনা করছে এমপিদের থোক বরাদ্দ নিয়ে। জনাব আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন আগামী অর্থবছর থেকে এমপিদের জন্য যে থক বরাদ্দ থাকে সেটি পরিবর্তন করা হবে পদ্ধতিগতভাবে। আসলে কি ধরনের পরিবর্তন হবে বা এমপিদের প্রতিশ্রুতিগুলো সরকার কিভাবে বাস্তবায়ন করবে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে এমপিদের জন্য আসলে যে বরাদ্দটা থাকতো এই বরাদ্দের টাকা সরাসরি এমপিদের হাতে যেত না, কিন্তু এমপিরা হচ্ছে যেহেতু তারা একটা নির্বাচনী এলাকা আছে এবং সেখানে বিভিন্ন প্রোগ্রামে যখন যায় মানুষ তার কাছে বিভিন্ন সুযোগ সুবিধা দাবি করে যে কোথাও হয়তো একটা ছোটো কালভার্ট দরকার, একটা ব্রিজ দরকার, একটা রাস্তা ভেঙে গেছে। প্লাস হলো যে এমপিরাও হচ্ছে যে যখন ভোটের আগে মানুষের কাছে গেছে সেখানেও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে যে আমি নির্বাচিত হলে এই সমস্যার সমাধান করব বা এই উন্নয়ন করব। তো এইগুলি বাস্তবায়নের জন্য হচ্ছে আপনার এমপিদের জন্য একটা থোক বরাদ্দ থাকতো এবং সেটা একটা নির্দিষ্ট পরিমাণ। সর্বশেষ 24-25 অর্থ বছরে আওয়ামী লীগ সরকারের সর্বশেষ যে বাজেট ছিল সেখানে প্রতি বছরের জন্য 5 কোটি, অর্থাৎ একজন এমপি তার 5 বছরে 25 কোটি টাকা বরাদ্দ পেতেন। তো এটা হচ্ছে 2014 সালের নির্বাচনের পর থেকে হচ্ছে 24 পর্যন্ত এটা হলো আপনার 4 কোটি টাকা ছিল এবং 2008-এর ইলেকশনের পরে 2008 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে 3 কোটি টাকা করে ছিল, যেটা সর্বশেষ 5 কোটি টাকা করা হতো। তো এমপিদের এই যে 5 কোটি টাকা করে বরাদ্দ, এই টাকা হচ্ছে খরচ করার জন্য সরকার হচ্ছে পল্লী উন্নয়নের মানে আমাদের এলজিইডির আন্ডারে হচ্ছে পল্লী উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি একটা হলো প্রজেক্ট নিত এবং প্রতি 5 বছর পর পর এটা নতুন করে একটা ফেজ আসতো। তো ফলে যে পল্লী উন্নয়নের যেহেতু হচ্ছে প্রজেক্ট থেকে এই এমপিদের চাহিদাগুলি পূরণ হইতো, মানে একজন এমপি সে তার এলাকায় হচ্ছে কি কাজ করাতে চান এই 5 কোটি টাকার মধ্যে সেটা সে এলজিইডিকে জানাতো, এলজিইডি সেই অনুযায়ী হলো প্রকল্প নিয়ে এমপির এলাকায় কাজটা করতো আর কি। এটা ছিল সিস্টেম। এবং যেহেতু হচ্ছে পল্লী উন্নয়নের প্রকল্প থেকে এই অর্থ ব্যয় হতো, ফলে আমাদের সিটি কর্পোরেশনভুক্ত যেসব সংসদীয় আসন আছে সেখানকার যারা এমপি তারা এই বেনিফিটটা পেতেন না। অর্থাৎ হলো যে আপনার ওই সময় 2024-এর নির্বাচনের পরে ওই সময় হচ্ছে সিটি কর্পোরেশনের বাইরে 280 জন এমপি ছিলেন, সিটি কর্পোরেশনের ভিতরে ছিলেন হচ্ছে 20 জন। শুধু নির্বাচিত এমপিদের, সংরক্ষিত নারী আসনের এমপিরা কিন্তু এই সুবিধাটা পেতেন না। তো সেখানে হচ্ছে যে এমপিদের এই যে 5 কোটি টাকার প্রকল্প, এটা হচ্ছে বিরাট একটা নয়ছয় হতো বলে অভিযোগ আছে এবং সেখানে ব্যাপক করাপশন হতো এবং হচ্ছে নামমাত্র মানে কাগজে কলমে প্রজেক্ট নিয়ে হয়তো অনেক কিছু হয়তো, বাস্তবতা ছিল যে প্রজেক্টের নামে টাকাগুলি আসলে খরচ দেখে হচ্ছে সেগুলি বৈধ করে নেওয়া, এরকম একটা অভিযোগ দীর্ঘদিন ধরেই আছে। তো বর্তমান সরকার যেটা চাচ্ছে যে এমপিদের হচ্ছে নামে এই বরাদ্দটা থাকবে না। এমপির যে হচ্ছে তার নিজের নির্বাচনী এলাকায় যে প্রতিশ্রুতি আছে বা যেটা হলো যে তার জনগণের প্রত্যাশা আছে সেটা পূরণের জন্য সে হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা ডেডিকেটেড সেল গঠন করা হয়েছে, সেই সেলের কাছে সে হলো প্রকল্প প্রস্তাব জমা দেবে। সেই সেল হচ্ছে এই প্রকল্প প্রস্তাবটা সরকারের যে নির্বাচনী ইশতেহার বা অঙ্গীকার বা উন্নয়নের যে দর্শন এই সরকারের, সেই দর্শনের সাথে যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেটা হচ্ছে যাচাই বাছাই করে সেটা ওকে করে সে কনসার্ন মিনিস্ট্রিতে পাঠাবে। যে মিনিস্ট্রির কাজ সেই মিনিস্ট্রিকে পাঠাবে যে তুমি এরকম একটা প্রজেক্ট নিয়ে এই জায়গায় এটা হলো ইমপ্লিমেন্ট করে দাও, তো মিনিস্ট্রি সেটা বাস্তবায়ন করবে। এরকম একটা সিস্টেম তারা
করতে যাচ্ছে। আপনি বলছিলেন যে এর সর্বশেষ আওয়ামী লীগের সময় একজন এমপি প্রতি বছরে 5 কোটি টাকা করে এই ধরনের উন্নয়ন কাজের জন্য পেতেন। এখন কি আসলে টাকার কোনো সীমা থাকবে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত যে সেল, সেখানে যে সমস্ত উন্নয়ন প্রস্তাবগুলো এমপিরা নিয়ে আসবেন, সেখানে কি ওনাদেরকে টাকার হিসাব করে প্রস্তাবগুলো করতে হবে, নাকি যে কোনো উন্নয়ন প্রস্তাব ওনারা করতে পারবেন, তাতে ব্যয়ের ক্ষেত্রে সেটা সরকার ঠিক করবে যে কত ব্যয় লাগবে অথবা বেশি বা কম এরকম, নাকি ওই টাকার মধ্যেই করতে হবে? না, এখানে হচ্ছে টাকার কোনো সিলিং থাকবে না, বা হচ্ছে স্পেসিফিক যে একজন এমপি চাইলেই সে 5 কোটি টাকার পরিমাণ বা 6 কোটি টাকার পরিমাণ খরচ করতে পারবে, এরকম না। তো এমপি হচ্ছে যে তার যে প্রতিশ্রুতি আছে সে এবং তার এলাকার উন্নয়নের জন্য যে যে কাজগুলি করা দরকার সেইটার হচ্ছে সে প্রস্তাব জমা দেবে। এখন এই সেল পিএমওর আন্ডারে যে সেলটা গঠিত হয়েছে সেটার প্রধান থাকবেন হচ্ছে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা অ্যাডভাইজার জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি হচ্ছেন প্রধান, এবং তিনি তার অনুপস্থিতিতে হচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তিনি এই প্রধানের দায়িত্ব পালন করবেন। তো তারা সবাই হচ্ছে এই সেলে জমা দেবে, সকল এমপি। এবং অলরেডি ধরুন যে সেলটা এখন গঠন হচ্ছে, কিন্তু সরকারের 3 মাস হয়ে গেছে। এই 3 মাসের মধ্যে অনেক এমপি অনেক মন্ত্রণালয়ের কাছে ডিও দিছে বা অনেক প্রকল্প প্রস্তাব দিছে যে তার এলাকায় এসব করা দরকার, সেগুলি হচ্ছে এই সেলে এখন চলে আসবে। এই কাজগুলো কি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে এখন আর স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা করবে না, যদি কোনো কাজের সাথে অন্য কোনো মন্ত্রণালয় সম্পৃক্ত থাকে সেই সমস্ত মন্ত্রণালয় যে কাজ যে মন্ত্রণালয়ের, সেটি তারা যে কাজ যে মন্ত্রণালয়ের সেই কাজ সেই মন্ত্রণালয় করবে, এটাই হচ্ছে বিষয়। এবং এই যে এমপিদের যে প্রস্তাবগুলি হবে সেগুলি কিসের ভিত্তিতে যাচাই বাছাই করবে, তো সেটা মানদণ্ড কি ঠিক? হ্যাঁ, তার একটা এসওপি, একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তারা তৈরি করেছে। সেখানে বলা আছে যে প্রথমত সরকারের নির্বাচনী ইস্তারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত হলো যে এই ধরনের এই কাজটা করার ফলে, করার সময় এবং করার পরে কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, একটা কাজ করার সময় কি পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে, এবং কাজটা কমপ্লিট হওয়ার পরে যে আমি টাকা পয়সা খরচ করে যেটাই নির্মাণ করা হলো সেটা হচ্ছে ওই এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে কি ভূমিকা রাখবে। বিশেষ করে হলো যে আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য প্রসারে কতটা ভূমিকা রাখবে, নারী শিশুর যাতায়াত, নারী শিশুর ক্ষমতায়ন, স্যানিটেশন ইত্যাদিতে কতটা রোল প্লে করবে, এরকম বিষয় আছে। এবং আরেকটা বিষয় আছে যে যদি একই ধরনের কাজ করার জন্যে ওই এলাকায় কোনো প্রজেক্ট থাকে, সেটা আপনার এডিপির আন্ডারে হোক অথবা রাজস্ব বাজেটের কোনো প্রজেক্ট হোক, যদি কোনো প্রজেক্ট চলমান থাকে তাহলে এই এমপির যে প্রস্তাব সেটা অ্যাকসেপ্টেবল হবে না, সেটা হবে না। তো সেল থেকে তারা হচ্ছে এই নির্দিষ্ট মানদণ্ডে এগুলি যাচাই বাছাই করে মিনিস্ট্রিতে পাঠালো যে আপনি এই এলাকায় এই ধরনের একটা প্রজেক্ট নিয়ে বাস্তবায়ন করেন। এখন মিনিস্ট্রি কি করবে, মিনিস্ট্রি কি ওইটা নিয়ে হচ্ছে কতদিন বসে থাকবে, তো এটা হচ্ছে সুনির্দিষ্ট করে দেওয়া আছে, সুনির্দিষ্টভাবে দেওয়া আছে যে মিনিস্ট্রি সেল পিএমও থেকে প্রস্তাবটা পাওয়ার 7 দিনের মধ্যে সে এটা এই বিষয়ে কার্যক্রম শুরু করবে। যদি কোনো মন্ত্রণালয় কোনো কারণে মনে করে যে এই প্রজেক্টটা বাস্তবায়ন সম্ভব না বা নেওয়া উচিত না বা প্রয়োজন নেই, তো তাহলে কেন প্রয়োজন নেই বা কেন বাস্তবায়ন সম্ভব না সেটার কারণ ব্যাখ্যা করে তারা এই সেলকে জানিয়ে দেবে যে এই কারণে এই প্রজেক্টের প্রয়োজন নেই বা বাস্তবায়ন সম্ভব না। এটা একটা বিষয় আছে। আর দ্বিতীয় বিষয় হলো যে এই প্রজেক্টগুলি বাস্তবায়ন যাতে ত্বরান্বিত হয়, যেহেতু এমপির প্রজেক্ট তারা হচ্ছে আবার পরবর্তীতেও ইলেকশন করবে, প্লাস হচ্ছে যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত বিষয়গুলি, তো সে কারণে হচ্ছে যে এই প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে ওই সমস্যাটা যদি মন্ত্রণালয় নিজে সলভ না করতে পারে তাহলে এই পিএমওকে তারা জানাবে যে এই সমস্যা হচ্ছে, পিএমও সেটা হচ্ছে সমাধানের উদ্যোগ নেবে। এবং প্রতি মাসের 5 তারিখের মধ্যে পিএমওকে হচ্ছে কনসার্ন সকল মিনিস্ট্রি তারা হচ্ছে আপডেট দিবে যে তাদের কাছে যেসব প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছিল এমপিদের চাওয়ার ভিত্তিতে সেগুলির বাস্তবায়ন পরিস্থিতি কতদূর এগিয়েছে। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, যেহেতু বাজেট প্রসঙ্গে কথা বলছি, আপনি বাজেট নিয়ে নিয়মিত কাজ করছেন, আগামী 11ই জুন যে বাজেট অর্থমন্ত্রী মহোদয় প্রস্তাব করতে যাচ্ছেন, সেইখানে আসলে আপনি এতক্ষণ ধরে যেটি বলছিলেন কর্মসংস্থান বা স্থানীয় পর্যায়ের উন্নয়ন, এই বিষয়গুলোকে সামনে রেখে সরকারের পরিকল্পনা কেমন থাকছে? দেখেন যে আমরা
এই বাজেটের এডিপি বার্ষিক উন্নয়ন কর্মসূচি অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, সেখানে 3 লাখ কোটি টাকার এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে। এটা হচ্ছে টাকার অঙ্কে চলতি অর্থ বছরের যে এডিপি তার প্রায় 70,000 বা 75,000 কোটি টাকা বেশি। ফলে সরকার এটা আপনি দেখছেন যে ইউনূস সরকার কিন্তু তার আগের যে আওয়ামী লীগ সরকার যে উন্নয়নের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ রেখেছিল, ইউনূস সরকার তার গত বাজেটে কিন্তু বাজেটের সাইজ ছোট করছে এবং বরাদ্দ কমিয়ে ফেলছে। কারণ তারা হচ্ছে তাদের জনগণের ম্যান্ডেট ছিল না, তাদের জনগণের কাছ থেকে তাদের ভোট পাওয়ার প্রয়োজন হয় নাই এবং পরবর্তীতেও তাদের জনগণের কাছে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা সৃষ্টি হয় নাই। ফলে তারা উন্নয়ন বাজেট ব্যাপকভাবে কাট করেছিল। কিন্তু বিএনপি সরকার, নির্বাচিত সরকার, তাদের একটা বিরাট নির্বাচনী ইশতেহার আছে এবং তারা হচ্ছে 2/3 বেশি আসনে জয়ী হয়েছে। ফলে জনগণের তারা যে জনগণকে যে কমিটমেন্ট করেছে, জনগণ কিন্তু সেগুলো বিশ্বাস করে তাদেরকে ভোট দিয়েছে। সুতরাং বিএনপির হচ্ছে চেষ্টা আছে যে জনগণের সেই আস্থাটা পূরণ করার, এবং সেই কারণে সরকার হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বাড়তি বরাদ্দ রেখেছে। এটা খুবই একটা ভালো উদ্যোগ। দ্বিতীয় বিষয় হলো যে এই যে বার্ষিক কর্মসূচির বাইরেও হচ্ছে কিছু কর্মসূচি থাকে, যেটা হচ্ছে দুর্গম এলাকা, দরিদ্র জনগোষ্ঠীকে সরাসরি লাভবান করে। যেমন আপনার কাজের বিনিময়ে খাদ্য, তারপরে টিআর, টেস্ট রিলিফ যেসব কর্মসূচি আছে, বা এই যে এমপিদের যেসব ব্যয়, এগুলি কিন্তু এডিপির বাইরের প্রজেক্ট। এবং আমাদের লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের যত প্রতিষ্ঠান আছে, তারাও হচ্ছে কিছু প্রকল্প নেয় তাদের নিজস্ব অর্থায়নে বা বৈদেশিক ঋণ সহায়তায়, যেটা এটিপির বাইরে। তো এখন আমরা সামনে দেখতে পারবো যে সরকার এই খাতে কি করে, বা সিটি কর্পোরেশন বা লোকাল গভর্নমেন্টগুলো কি করে। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে সরকার, যেহেতু বর্তমান সরকার, আপনি জানেন যে ইকোনমিতে একটা হচ্ছে স্থবিরতা বিরাজ করছে এবং আমাদের ম্যাক্সিমাম সূচকগুলি হচ্ছে নিম্নমুখী। এই সময় সরকার যে প্ল্যান করছে যে এখানে বাড়তি অর্থ খরচ করে অর্থনীতিকে চাঙ্গাটা তারা করতে চায়, যে অর্থনীতিতে এক ধরনের গতি আনতে চায়। তো সেই গতি আনার লক্ষ্যে তারা বাড়তি প্রায় 9,38,000 কোটি টাকার মতন তারা বাজেট দিতে যাচ্ছে। তো সেখানে 3 লাখ কোটি টাকা উন্নয়ন কাজে ব্যয় হলে বাকি 6,38,000 কোটি টাকা কিন্তু সরকারের অপারেটিং কস্ট। এবং একটা উন্নয়নশীল দেশের অর্থনীতিতে হচ্ছে উন্নয়ন ব্যয় কখনোই পরিচালন ব্যয়ের অর্ধেক হইতে পারে না। মানে উন্নয়ন ব্যয় বরাদ্দ বাড়ানোর পরেও যে আমাদের যে অর্ধেক, এখান থেকেও সরকারকে পর্যায়ক্রমে এগিয়ে বের হয়ে আসতে হবে, যদি তারা কর্মসংস্থান এবং আমাদের ম্যাস লেভেলে যদি উন্নয়নের ছোঁয়াটা পৌঁছে দিতে চায়। কিন্তু সেটা এক বাজেটে সম্ভব না, হয়তো সামনে তারা করবে। আর কর্মসংস্থানের জন্য আপনি আরও যেটা বলছেন যে কর্মসংস্থান সরকার করতে পারে, কিন্তু সেটা খুব কম। সরকার একটা রাস্তা নির্মাণ করবে, রাস্তা বানানোর সময় হয়তো শ্রমিক লাগবে, কিন্তু ওই রাস্তার বেনিফিট হিসেবে চারপাশে যদি ইনভেস্টমেন্ট হয়, ব্যবসায়ীরা যদি কারখানা গড়ে তোলে, সেখানে হচ্ছে পার্মানেন্ট কর্মসংস্থান তৈরি হবে। সরকার একটা হাসপাতাল, স্কুল বানাইলে সেখানে হচ্ছে হয়তো কিছু রিক্রুট হয়, সেখানে কিছু পার্মানেন্ট কর্মসংস্থান হয়, কিন্তু এটার পরিমাণ খুব কম। তো সেই কারণে সরকারকে হচ্ছে বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে হবে, ব্যবসায়ীদের বিনিয়োগে নিতে হবে। তো সেজন্যে আমরা দেখছি যে বাজেটে এখন পর্যন্ত আমাদের টিভিএসে বা অন্যান্য গণমাধ্যমে যেসব রিপোর্ট হয়েছে, যে সরকার ব্যবসায়ীদের কিছুটা সুবিধা দেওয়ার চেষ্টা থাকছে আগামী বাজেটে। একই সাথে সরকারের কিন্তু 6,95,000 বা 7 লাখ কোটি টাকা টোটাল রেভিনিউ টার্গেট, এর মধ্যে এনবিআরের মাধ্যমে 6,04,000 কোটি টাকা কিন্তু রেভিনিউটা আদায় করতে হবে, যার বড় অংশ আবার বিজনেসম্যানদের কাছ থেকেই আনতে হবে। তো আমি সংক্ষেপে বলবো যে অর্থমন্ত্রী যেটা বারবার বলছেন যে নির্বাচনের আগে থেকেই যে ডিরেগুলেশনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের খরচ তারা কমাবেন, যেহেতু ব্যবসায়ীদের কর ছাড় দেওয়ার খুব একটা সুযোগ নেই। তো সেদিকেই সরকারকে মনোযোগী হতে হবে। একটা ব্যবসায়ীর যদি হচ্ছে তার আগে যেখানে 1,000 টাকা খরচ হতো, এখন যদি সেই কাজটা সে 700 টাকা 600 টাকায় করতে পারে, আগে যেখানে 1 মাস লাগতো সে যদি এই কাজটা 2 দিনে করতে পারে, তাহলে ব্যবসায় একটা গতি আসবে এবং ব্যবসায়ীরা ভালো মুনাফা করতে পারবে, তার একটা অংশ তারা করও দিতে পারবে বা বিনিয়োগ করতে পারবে। তো আমরা আশা করব যে সরকার সেই ডিরেগুলেশন যেটা বারবার মুখে বলছে, সেটা বাজেট ডকুমেন্টে থাকবে এবং সেটা ইমপ্লিমেন্টেশন করবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা জনাব আবুল কাশেমের কাছ থেকে শুনছিলাম আগামী অর্থ বছরে জাতীয় সংসদের সদস্যদের জন্য সরকার যে ধরনের বরাদ্দের পরিকল্পনা করছে অথবা তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কী পরিকল্পনা করছে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএসের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।